শুভেচ্ছা। আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি অরিন ইশরাত। কারফিউ শিথিলে সড়ক মহাসড়কে বেড়েছে যান চলাচল। ১৩তম দিনে সড়ক মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর জানাচ্ছেন রাজশাহীর সহকর্মী কাজী শাহেদ। শিক্ষার্থীদের আন্দোলনের ফলে দেশজুড়ে উত্তেজনা থাকলেও রাজশাহীতে কিন্তু তার এক প্রভাব খুব একটা পড়েনি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছিল, এরপরে কারফিউ জারির পর রাজশাহীর পরিবেশ যে শান্তিপূর্ণ ছিল সেটি কিন্তু এখনও অব্যাহত আছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত রাজশাহীতে স্বাভাবিক। কারফিউ ধীরে ধীরে যে শিথিল হয়ে আসছে তার ফলে জনজীবন যে স্বাভাবিক হয়ে আসছে তার একটি চিত্র যদি আমরা ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি। ব্যস্ততম এই সড়কটিতে সাধারণ দিনের মতোই একেবারে যানবাহন চলাচল করছে, বিভিন্ন যানবাহন চলাচল করছে। আজকে যেহেতু অফিস সময়, এই সময়টিতে মানুষজনের যাতায়াতও অনেক বেশি থাকে, বিশেষ করে যেহেতু সাহেববাজার রাজশাহীর প্রাণকেন্দ্র, ফলে সেখানে মানুষের যাতায়াতটা অনেকটা বেশি থাকে। স্বাভাবিক দিনের মতো আজকেও কিন্তু সেটি অব্যাহত আছে। আইনশৃঙ্খলার বিষয়ে যদি বলি, সেটি হলো যে কারফিউ জারির পরে রাজশাহীতে দুই দিন বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছিল। তার মধ্যে গত বুধবার ঘটেছে সেটি পুলিশের গাড়ির ভাঙচুরের ঘটনায়, সেখান থেকে 18 জনকে আটক করে পুলিশ। এছাড়া রাজশাহীতে একদিন বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ছাড়া রাজশাহীর কোথাও অপ্রীতিকর ঘটনার কোনো খবর আমরা পাইনি। আইনশৃঙ্খলা বাহিনীর যে কঠোর অবস্থান, সেটির কারণে কিছুটা একেবারে শিথিল অবস্থা ছিল এবং সেই শিথিলতা এখন পর্যন্ত আছে। স্বাভাবিক জীবনে মানুষের যে ফেরার তাগিদ, সেটিও আমরা লক্ষ্য করেছি। কারফিউ যে সময় সূচিটি ছিল সেটিও কিন্তু শিথিলতার সময়টি বাড়ানো হয়েছে। আগে যেটি রাত 8টা পর্যন্ত ছিল, সেটি আমরা গতকাল থেকে যেটি জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সকাল 8টা থেকে সেটি রাত 9টা পর্যন্ত থাকবে। জেলা প্রশাসন যেটি জানিয়েছে, এইভাবেই ধীরে ধীরে কারফিউ শিথিলতার সময়টি বাড়ানো হবে এবং নাগরিকরা যাতে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সেজন্য যে উদ্যোগগুলি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া দরকার সেটি নেওয়া হচ্ছে। আমরা যেটি দেখেছি যে রাজশাহীর বিভিন্ন মোড়ে মোড়ে যে চেকপোস্টগুলি ছিল পুলিশের, সেগুলো কিন্তু গত 3-4 দিন থেকে খুব একটা চোখে পড়ছে না। মাঝে মাঝে পুলিশ সদস্যরা রাজশাহীর প্রবেশ পথগুলিতে কিছুটা চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালালেও শহরের মধ্যে যে চেকপোস্টগুলি ছিল সেগুলো এখন আর নেই। বিজিবির টহলও আগের মতো দেখা যাচ্ছে না, এছাড়া সেনাবাহিনীর টহলও আগের মতো নেই। বলা যায় যে রাজশাহীর পরিবেশ একেবারেই শান্ত আছে এবং স্বাভাবিক আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যে চিত্র সেটিও একেবারে স্বাভাবিক দিনের মতোই। এখানে ধরপাকড়ের যে অভিযোগগুলি অন্য জায়গা থেকে পাওয়া গেছে সেগুলোও কিন্তু রাজশাহীতে খুব একটা নেই। পুলিশ যেটি বলছে যে নিয়মিত অভিযানেও যে তাদের যে বিভিন্ন মামলার যারা আসামি তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এমনটি দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। আমরা এই রাজশাহীর এই চিত্র যদি উপজেলাগুলিতেও দেখি, উপজেলাগুলিতেও একই অবস্থা। স্বাভাবিক দিনের মতোই মানুষের জনজীবন আছে এবং মানুষ স্বাভাবিক দিনের মতোই জনজীবনে ফিরতে তাদের যে চেষ্টা সেটি অব্যাহত আছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানের থেকে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। যদি এখন পর্যন্ত রাজশাহীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া রাজশাহী থেকে আজকে 2টি ট্রেন তাদের গন্তব্যে ছেড়ে গেছে স্বল্প দূরত্বের, একটি রাজশাহী রহনপুর এবং আরেকটি ট্রেন যেটি লালমনিরহাটের উদ্দেশ্যে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। এদিকে স্বাভাবিকভাবে চলছে সব ধরনের যানবাহন। সড়ক মহাসড়কের সবশেষ খবর জানাচ্ছেন সাভার বাইপাইল থেকে সহকর্মী শাহিনুর রহমান। যেমনটি বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে আছি সাভারের বাইপাইল মোড়ে। আপনাদেরকে জানিয়ে রাখি যে কারফিউ কিছুটা শিথিল হওয়ার পরে আমরা দেখেছি সাভার, আশুলিয়া এবং ধামরাইয়ের যে শিল্প অঞ্চল থেকে শুরু করে সব অঞ্চলে কিন্তু যান চলাচল অনেকটা স্বাভাবিক আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সাভার, আশুলিয়া, ধামরাই থেকে কিন্তু অনেক যানবাহন দেখেছি দূরপাল্লার, যে তারা দেশের বিভিন্ন জেলায় কিন্তু ছেড়ে গিয়েছে। ইতিমধ্যে আমরা কিন্তু দেখেছি যে সড়ক মহাসড়কে যান চলাচল থেকে শুরু করে অটো রিক্সা, ভ্যান এবং লেগুনা, ছোটো বাস, সব গাড়ি কিন্তু আমরা দেখেছি চলতে কোনো রকম বাধাবিঘ্ন ছাড়া। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আবদুল্লাহপুর থেকে যে বাইপাইলের যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু যানজটে নাকাল হয়ে আছে, আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। এবং আরেকটি বিষয় হলো সপ্তাহের শেষ দিন হওয়ায় কিন্তু অনেকটা মানুষের মধ্যে কিন্তু ব্যস্ততা বেশি দেখা গিয়েছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে কারফিউকে অনেকটা শিথিল করা হয়েছে। সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু কারফিউ শিথিল করার পরে আমরা দেখি যে জনজীবনে কিন্তু অনেকটা চাঞ্চল্যতা ফিরে এসেছে। আপনাদেরকে যদি আমরা জানিয়ে রাখি যে সাভার এবং আশুলিয়া এবং ধামরাই কিন্তু 1068টি শিল্প কারখানা রয়েছে, যার ফলে আমরা দেখেছি যে
প্রতিটি দু একটি কারখানা বাদে বেশিরভাগ কারখানায় কিন্তু শিল্প এবং কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু আমরা কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাইনি। এবং সব মিলিয়ে বলা যায় যে সাভার, আশুলিয়া এবং ধামরাই যে আগের যে চিরচরিত যে কর্মচাঞ্চল্যতা সেটা ফিরে এসেছে। এই ছিল সাভারের বাইপাল মোড় থেকে। ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময়ের ৯ বছর পূর্তি আজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন পঞ্চগড় থেকে সহকর্মী রাশেদুজ্জামান বাবু। একটি দেশ, একটি মানচিত্র, একটি ঠিকানা, এ নিয়ে যুদ্ধ করতে হয়েছে দীর্ঘ ৬৮ বছর। অর্থাৎ বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে কিন্তু আসলে দাবি আদায়ের চেষ্টা করেছে দীর্ঘ ৬৮ বছর। এই ৬৮ বছরের পরেই অবশেষে কিন্তু ২০১৫ সালের আজকের এই দিনে সেই কাঙ্ক্ষিত যে সুফল সেটি কিন্তু পেয়েছে। অর্থাৎ পঞ্চগড়ের অভ্যন্তরে ৩৬টি এবং সারা বাংলাদেশে ১১১টি যে ছিটমহল রয়েছে তার অধিবাসীরা। আমরা দেখেছি যে আজকে ৯ বছর পূর্তি হলো। এই ৯ বছরে কিন্তু আসলে বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে। এই সরকার কিন্তু বিশেষভাবে নজর দিয়েছে কিন্তু এখানকার যারা উন্নয়ন বঞ্চিত ছিল ৬৮ বছর, এই ৬৮ বছরে কিন্তু সেই উন্নয়নের ছোঁয়া ৯ বছরেই অনেকটা লেগেছে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে আমরা দেখেছি যে আমার পিছনে যে হর্টিকালচার রয়েছে সেটি একটি ভবন, এমনি করে কিন্তু ৩৬টি ছিটমহলেই মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন কলকারখানা কিন্তু গড়ে উঠেছে। ইতিমধ্যে কিন্তু আসলে তারা তাদের যে নাগরিকত্ব সেই নাগরিকত্ব কিন্তু ফিরে পেয়েছে। এখন তারা ভোট প্রয়োগ করতে পারে, এখন তারা চাইলেই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন ঋণ সুবিধা থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা কিন্তু আসলে পায়। এখন তাদের নিজস্ব একটি ঠিকানা রয়েছে, এই ঠিকানায় আসলে তারা বসবাস করছে। এখন তারা কিন্তু আমরা দেখেছি যে তাদের যে ছেলেমেয়েরা দীর্ঘ ৬৮ বছর কিন্তু আসলে তারা কোনো বাংলাদেশের অভ্যন্তরে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে কিন্তু আসলে ভর্তি হতে পারেনি বা পড়তে পারেনি। অনেকেই আসলে যদিও পড়ালেখা চালিয়ে গেছে কিন্তু আসলে সম্পূর্ণ তাদের পরিচয় গোপন রেখে কিন্তু আসলে পড়ালেখা চালিয়ে গেছে। আমরা দেখেছি যে এর অবসান হয়েছে ২০১৫ সালের আজকের এই দিনে। এখন চাইলেই কিন্তু আসলে যে কেউ ভর্তি হতে পারে, বিভিন্ন কাজে সরকারি যে সুযোগ সুবিধাগুলো সেগুলো কিন্তু আসলে গ্রহণ করতে পারে। আমরা দেখেছি যে আসলে রাস্তাঘাটের অবস্থা যদি বলি, প্রত্যেকটি রাস্তাঘাট অলিগলি কিন্তু আমরা দেখেছি যে আসলে পাকাকরণ করা হয়েছে, বাড়িতে বাড়িতে কিন্তু বিদ্যুতায়ন করা হয়েছে। এমনি করে কিন্তু স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে সব রকমের যে সরকারি সুযোগ সুবিধাগুলো সাধারণ একজন নাগরিক যেভাবে পেয়ে থাকে সেই রকমভাবে কিন্তু আসলে এই বঞ্চিত মানুষগুলো কিন্তু এখন এই ৯ বছরে কিন্তু অনেকটা পেয়েছে। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে এইখানকার যারা মানুষ রয়েছে অর্থাৎ ছিটমহল অর্থাৎ নতুন বাংলা যেটা কি আমরা বলি, যে ৩৬টি ছিটমহলে যে নতুন বাংলার যে বাসিন্দারা রয়েছে তারা বলছে যে আসলে অনেক সুযোগ সুবিধা থাকলেও কিন্তু আসলে কিছু কিছু মানুষের জন্য অর্থাৎ স্থানীয় নেতৃবৃন্দর জন্য কিন্তু আসলে তারা অনেকাংশ বঞ্চিত হচ্ছে। অনেকেই বলছে যে আসলে তারা যাদের পছন্দ মতো যারা তারাই কিন্তু আসলে এই সুযোগ সুবিধা পাচ্ছে, অনেকেই যারা অপছন্দনীয় ব্যক্তি অর্থাৎ তারা কিন্তু এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না। যেই কারণে কিন্তু বারবার কিন্তু আসলে তারা বলছে যে আসলে এটি সঠিক নিয়মে হওয়ার দরকার, অর্থাৎ সবার জন্য সমান হওয়া দরকার। যেহেতু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য শেখ হাসিনা বিশেষ উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগের অংশীদারিত্ব হতে চায় এবং এর সুযোগ এবং সুফল ভোগ করতে চায়। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। দর্শক, ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময়ের ৯ বছর পূর্তি নিয়ে পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। 14 দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। স্বল্প দূরত্বে চলছে কমিউটার ও মেইল। এ নিয়ে গাজীপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম।
আপনারা জানেন যে চলমান যে পরিস্থিতি, টানা স্থবিরতার পর কিন্তু রেল জংশন কিন্তু ট্রেন চলাচল একদম বন্ধ হয়ে গিয়েছিল এবং ট্রেন চলাচল কিন্তু নিরাপত্তার জন্য, অর্থাৎ সাধারণ যে যাত্রী ট্রেনে যারা ভ্রমণ করেন তাদের নিরাপত্তা কিন্তু বিবেচনা করে কিন্তু ট্রেন যোগাযোগ বন্ধ রাখা হয়েছিল। এবং আজকে থেকে যখন শিথিল হলো তারপর থেকে কিন্তু আজ থেকে কিন্তু 4টি ট্রেন সার্ভিস চালু রাখা হয়েছে। সেগুলো হলো ঢাকা দেওয়ানগঞ্জ রুটে চলছে এবং আপনার ঢাকা থেকে ঈশ্বরদী রুটেও চলছে। কমিউটার ট্রেনগুলো কিন্তু এখান থেকে জয়দেবপুর রেল জংশন থেকে কিন্তু ছেড়ে গেছে এবং এখান থেকে তুরাগ ট্রেন কিন্তু যাত্রী নিয়ে অর্থাৎ ঢাকার মুখে যাত্রা করেছেন। তো এভাবেই কিন্তু গাজীপুর থেকে আজ থেকে কিন্তু স্বল্প সময়ের এবং স্বল্প দূরত্বের ট্রেন সার্ভিসগুলো কিন্তু চালু করেছে কর্তৃপক্ষ। তো আমরা এই ব্যাপারে কিন্তু জয়দেবপুর যে রেল জংশনের স্টেশন মাস্টার রয়েছেন, আমরা তার কাছে জানতে চাবো যে কি অবস্থায় আপনাদের কোনো এই ট্রেনগুলো ছেড়েছেন, আপনারা কি অবস্থা এখন বর্তমান অবস্থা? জি, আপনাদের মাধ্যমে সম্মানিত যাত্রী সাধারণদেরকে জানাতে চাই, যারা বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণ করতে ইচ্ছুক এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা এখন থেকে স্বল্প দূরত্বের যে ট্রেনগুলো চলবে, জয়দেবপুরে হয়ে 4টি ট্রেন চলাচল করবে। আপনার ঈশ্বরদী থেকে ঢাকা, জয়দেবপুর হয়ে দেওয়ানগঞ্জ থেকে জয়দেবপুর হয়ে ঢাকা, এবং বিশেষ করে জয়দেবপুরবাসীর জন্য যে ডেডিকেটেড যে একটি ট্রেন রয়েছে তুরাগ কমিউটার, সেই ট্রেনটি 2বার আসবে এবং 2বার যাবে। তো সম্মানিত যাত্রী সাধারণ যেন যথাসময়ে তারা তাদের এই ভ্রমণের জন্য স্টেশনে এসে তারা রেলের এই সেবা যেন গ্রহণ করে, এটা আমি যাত্রী সাধারণদেরকে আপনাদের মাধ্যমে জানাতে চাই। যেমনটা বললেন, আপনি শুনলেন যে এখানে কিন্তু আজ থেকে কিন্তু 4টি ট্রেন সার্ভিসে সাধারণ যারা ট্রেনে ভ্রমণ করেন তাদের জন্য কিন্তু খুলে দেওয়া হলো। এবং আপনি জানেন যারা ট্রেনে ভ্রমণ করেন তাদের জন্য কিন্তু একটি সুখবর যে এখান থেকে কিন্তু প্রতিদিন যে ছেড়ে যাবে ট্রেনগুলো, এবং আজ থেকে কিন্তু স্বল্প দূরত্বের যে ট্রেনগুলো আছে সেগুলো কিন্তু আজ থেকেই জয়দেবপুর রেল জংশন থেকে এবং ছেড়ে গেছেন। এবং 11টার সময় কিন্তু আর একটি ট্রেন এখানে আসবেন। তার জন্য আপনারা দেখতেছেন যে স্টেশন প্রাঙ্গণে কিন্তু সাধারণ মানুষের যে একটি ভিড় সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং সাধারণ মানুষের যারা ঢাকা অভিমুখী যাবেন এখানে তারা কিন্তু টিকিট সংগ্রহ করে কিন্তু অবস্থান করছেন আমরা দেখতে পেয়েছি। এরকম কিন্তু আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারাও যেটা জানিয়েছে যে আজকে থেকে সেটা স্বল্প দূরত্বের যে ট্রেন সার্ভিস রয়েছে সেই সার্ভিসগুলো কিন্তু আজকে থেকে শুরু করেছেন। এবং তারাও কিন্তু এই পাশাপাশি এই আপনার জয়দেবপুর রেল জংশন থেকে যারা ঢাকা অভিমুখী হবেন তারা কিন্তু তুরাগ ট্রেনে কিন্তু এখান থেকেই তারা টিকিট সংগ্রহ করে যাচ্ছেন এবং যাবেন। এরকমটাই কিন্তু এখানকার টিকিট স্টেশন মাস্টার রয়েছেন সেটা আমাদেরকে জানিয়েছিলেন। তবে এই ছিল আমার কাছে জয়দেবপুর রেল জংশন থেকে সর্বশেষ। দর্শক, গাজীপুর থেকে ট্রেন চলাচলের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। সরবরাহ বাড়লেও নিম্ন আয়ের মানুষের নাগালেই রয়েছে নিত্যপণ্যের দাম। বাজার পরিস্থিতি জানাচ্ছেন বগুড়া থেকে সহকর্মী সঞ্জু রায়। কারফিউ শিথিল থাকায় বগুড়ার বাজারগুলোতে সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের সরবরাহ রয়েছে স্বাভাবিক, যে কারণে গেল কয়েক সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রতিটি পণ্যের দামই কমেছে বেশ কয়েক টাকা। তবে বগুড়ার বাজারগুলো ঘুরে যেটি দেখা গেছে, বগুড়াতে যে সবজিগুলো রয়েছে, বগুড়ার মহাস্থান হাট, বগুড়ার রাজাবাজার থেকে শুরু করে যে সবজির মূল কেন্দ্র যেগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো বাজার ভেদে এক একটি বাজারে সবজির একটি দাম কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমি আজকে দাঁড়িয়ে আছি বগুড়া শহরের ফতে আলী বাজারে। এই বাজারে আজকে আলু বিক্রি হচ্ছে, স্টিক যে বড় আলুগুলো সেগুলো 55 টাকা কেজি, পাখি আলু বিক্রি হচ্ছে 65 টাকা কেজিতে। আজকে পটলের বাজার 40 টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে 50 টাকায়, লাউ এবং চাল কুমড়া প্রতি পিস বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। তবে গতকালকের তুলনায় আজকে কাঁচামরিচের কেজিতে বেড়েছে 40 টাকা, আজকে বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে, এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা থেকে শুরু করে 120 টাকা পর্যন্ত। তবে বগুড়ার বাজারগুলোতে কারফিউ জারির পরে যেভাবে বাজার অস্থিতিশীল হয়ে গিয়েছিল সেই বাজার কিন্তু এখন অনেকটা স্থিতিশীল, পণ্যের কিন্তু সরবরাহ একদমই স্বাভাবিক রয়েছে। তবে বগুড়ার প্রেক্ষাপটে যেটি হয়, সবজি উৎপাদনের ক্ষেত্রে অন্যতম একটি শীর্ষস্থানীয় জেলা এই বগুড়ায় একই পটল মহাস্থান হাটে
হাটে বিক্রি হয় পাইকারি ভাবে 20 টাকা, সেই পটলই যখন 15 কিলোমিটার দূরে বগুড়া শহরের রাজাবাজারে আসে তখন সেখানে বিক্রি হয় 30 টাকা, এবং আধা কিলোমিটার দূরে এই ফতেলি বাজারে আসলে সেখানে কিন্তু আবার বিক্রি হচ্ছে 40 টাকা। একই পটল পাড়া মহল্লায় যখন চলে যাচ্ছে সেখানে বিক্রি হচ্ছে 50 টাকা। আসলে এই পুরো সাপ্লাই চেইন জুড়ে যতবার হাত বদল হয় প্রতিটি সবজির দামেই কিন্তু বাড়তে থাকে 5 থেকে 10 টাকা করে। আসলে ভোক্তা পর্যায়ে যখন পৌঁছায় তখন একজন ভোক্তাকে 1 কেজি সবজিতে কিন্তু প্রায় 10 থেকে 15 টাকা বেশি দিয়েই কিনে খেতে হচ্ছে। আরেকটি বিষয় আমি জানিয়ে দিতে চাই, বগুড়ার বাজার কিন্তু চালের বাজার এখনো অস্থিতিশীল রয়েছে। বগুড়াতে 28 চাল বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, কাটারি এবং মিনিকেট চালের কেজি কিন্তু 65 থেকে 70 টাকায় আজকে কিন্তু বিক্রি হচ্ছে। তেলের লিটার সেই আগের মতোই রয়েছে 165 টাকা, এবং মাছ ও মাংসের বাজার সেই বাজারেও কিন্তু সরবরাহ রয়েছে সম্পূর্ণরূপে স্বাভাবিক। রুই মাছের যেগুলো 1 কেজি সাইজের রুই মাছ সেগুলো কিন্তু 200 টাকা কেজি, এবং বড় সাইজের যে রুইগুলো 350 থেকে 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাংসের কেজি খাসির মাংস সেই আগের দামে 1000 টাকা কেজিতেই রয়েছে। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ যদি স্বাভাবিক থাকে তাহলে কিন্তু বাজার স্থিতিশীল হয়ে যাবে এবং দামও কিন্তু ক্রেতাদের নাগালের মধ্যে আসবে। বগুড়ার ফতেলি বাজার থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দর নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। দর্শক, বগুড়ার নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। রাজনৈতিক অস্থিরতায় ময়মনসিংহে ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদ। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান অস্থিরতায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন ময়মনসিংহের ব্যবসায়ীরা, অর্থাৎ ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে মাঝারি এবং সবচেয়ে বড় ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে চলমান অস্থিরতার কারণে তাদের যে নিয়মিত ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু কোনোভাবেই ভালো হচ্ছে না, এবং সেই সংকট আসলে কবে নাগাদ শেষ হবে সেই বিষয়টি নিয়ে এখন তারা চিন্তার মধ্যে রয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে এই চলমান অস্থিরতার সহসায় না কাটলে তাদের যে ব্যবসার শূন্যের কোটায় নেমে এসেছে তা থেকে উত্তরণের কোনো উপায় কিন্তু তারা দেখছেন না। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর ছোট বাজার এলাকায় রয়েছে। আসলে এই এলাকাটি ছাপাখানা, সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে ছাপাখানায় যারা জড়িত রয়েছেন। প্রায় 2000 শ্রমিক রয়েছে ছাপাখানার সঙ্গে জড়িত, এবং যারা মালিক পক্ষ রয়েছেন তারা বলছেন যে বিগত 15 দিন ধরে এই অস্থিরতার কারণে তাদের যে ব্যবসা ছাপাখানার সেই প্রত্যাশা অনুযায়ী ব্যবসা একেবারেই শূন্যের কোটায় নেমে এসেছে, যার কারণে কিন্তু তারা অনেকটাই লোকসানের মধ্যে পড়েছেন। অর্থাৎ শ্রমিকদের বসিয়ে কিন্তু তাদের যে টাকা সেটি কিন্তু পরিশোধ করতে হচ্ছে, এবং মালিক পক্ষ বলছেন যে এই অস্থিরতা যদি না কাটে আসলে তা থেকে তারা কিন্তু কোনোভাবেই উত্তরণ করতে পারবেন না, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ এই নতুন নিউ মার্কেট এবং ছোট বাজার এবং বেশ কয়েকটি এলাকায় কিন্তু ছাপাখানার ব্যবসায়ীরা প্রতিদিনই আমরা দেখেছি তাদের যে ছাপাখানা সেটি কিন্তু খুলে তারা বসে থাকেন, এবং তারা কিন্তু যারা ক্রেতা আছেন ক্রেতার অপেক্ষায় দীর্ঘক্ষণ সময় অপেক্ষা করেও কিন্তু ক্রেতার যে দেখা সেটি কিন্তু তারা পাচ্ছেন না, সেই বিষয়টি তারা বলছিলেন। এছাড়াও অন্যান্য যারা ব্যবসায়ী রয়েছেন বিশেষ করে স্টেশনারি এবং লাইব্রেরির সঙ্গে যারা জড়িত তারাও কিন্তু বেশ বিপাকের মধ্যে পড়েছেন। অর্থাৎ তারাও বলছেন যে চলমান অস্থিরতার কারণে কিন্তু স্কুল কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের যে ব্যবসা বাণিজ্য সেই ব্যবসা বাণিজ্য কিন্তু তারা তাদের প্রত্যাশা অনুযায়ী তারা করতে পারছেন না, একেবারেই তারা অনেকটাই বিপাকের মধ্যে পড়েছেন। আমরা এই বিষয়টি নিয়ে ময়মনসিংহের চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দ যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে কিন্তু তারা আলোচনা সভা করেছেন এবং চলমান সংকট কীভাবে কাটানো যায় সেই বিষয়ে কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন, এবং তারা প্রত্যাশা রাখছেন যে এই অস্থিরতা অচিরেই কেটে গেলে ব্যবসায়ীদের যে অস্থির অবস্থা সেটি কিন্তু অচিরেই কাটানো সম্ভব হবে, সেই বিষয়টি কিন্তু চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দরা বলছেন, এবং তারা প্রত্যাশা রাখছেন অচিরেই যে এই অস্থির অবস্থা সেটি কিন্তু কেটে যাবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে চলমান অস্থিরতার কারণে যে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য। বাগেরহাটে নদী ভাঙনে ক্ষতির শিকার হয়েছেন অনেক পরিবার। এ বিষয়ে আরো জানাচ্ছেন সহকর্মী এসএচ সোহান। বঙ্গবন্ধু মোংলা ঘোষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেল সংলগ্ন রামপাল উপজেলার রোমজাইপুর গ্রামে নদী ভাঙন শুরু হয়েছে। ব্যাপক ভাঙনে এই গ্রামের
প্রায় 25টির মতো বসতঘর নদীগর্ভে বিলীন হয়েছে এবং অর্ধশতাধিক ঘেরের মাছ কিন্তু ইতিমধ্যে পানিতে প্লাবিত হয়ে ভেসে গেছে। এখানে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা মূলত রমজাইপুর গ্রামের প্রায় শেষ সীমানা। এখানে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু নদীগর্ভে রাস্তা বিলীন হয়ে গেছে এবং এই রাস্তাটি বেশ দীর্ঘ ছিল, সেটির কিন্তু এখন অস্তিত্ব নাই বললেই চলে। আমাদের সাথে এখানে এই নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত কিছু মানুষ রয়েছে, তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনার তো বাড়িঘর ভেঙে গেছে, কি অবস্থা? আমি দুর্বল হয়ে গেছি, ঘরে থাকতে পারতেছি না। আমার এই দেখেন এইসব পিছনে যে অবস্থা আছে, আমার বাড়ি ঘর তো ভেঙে গেছে, মাল জিনিস সব চলে গেছে, আমার একটু গেট ছিল তা চলে গেছে। এখন আছি ওই টঙ্গের ফারে বাঁধতে আছি। স্যার আমি চাই যে যাবো এই গেট ঢুক, এই জায়গা ঢুক, কোনো কাজে একটু যাতে আমি নিরাপদ থাকতে পারি কিংবা যাতে একটু সুস্থ চলতে পারি। এই দাইনে একটু সার মার দিয়েছি, এই কাপড় চলবি যে অবস্থা জাতি হচ্ছে আসতে হচ্ছে, যাতে আমরা একটু সুস্থ থাকতে পারি, যাতে খাতে পারি সেই একটু ব্যবস্থা, আমার যাতে বাড়িঘর পাই সেই একটু ব্যবস্থা আপনারা করে দেওয়ার ব্যবস্থাটা করেন আর কি। আপনারা শুনছিলেন যে এখানে যারা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত তাদের দুর্ভোগের কথা। এখানে একজন জনপ্রতিনিধি রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। আপনি একটু আমাদেরকে জানাবেন আপনার এলাকার মানুষের দুর্ভোগের কথা। আমাদের এই নদী ঘষিখালির চ্যানেল, আমাদের এই নদী কাটার পরে আমাদের এখানে মন্ত্রী মহোদয় এসেছিল, তারা বলছিল যে এখানে যাতে না ভাঙে সেই ব্যবস্থা করবে, কিন্তু করা হয়নি। এই জন্যে এই জায়গার অনেক জায়গা ভেঙে নদীতে চলে গেছে, অনেক মানুষের ভোগান্তি, নদীতে অনেক ঘরও চলে গেছে, মানুষ এখন খুব আতঙ্কের ভিতর আছে। আমাদের এই নদী ভাঙ্গনের যেন আর না ভাঙে সেই ব্যবস্থা যেন সে করে দেয়, আমাদের এই তার কাছে আমাদের অনুরোধ। নদী ভাঙনে যারা ভূমিহীন হয়েছে তাদের সঠিক পুনর্বাসন এবং এই নদী যাতে আর না ভাঙে সেই দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের সাথে কথা বলে আমরা জেনেছি এই নদীর ভাঙন যদি ঠেকাতে হয় তাহলে নদীর দুই পাশেই টেকসই বেড়িবাঁধ দিতে হবে এবং টেকসই বেড়িবাঁধ দিলেই এই নদীর ভাঙন ঠেকানো সম্ভব বলে জানিয়েছেন তারা। রামপাল উপজেলার রমজাইপুর এলাকা থেকে আমার কাছে এই ছিল নদী ভাঙনের সর্বশেষ খবর। দর্শক, বাগেরহাট থেকে নদী ভাঙনের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।